না, আজকে কোনো রেকর্ডিং করা যাবে না। এটা যা আছে তা সবাই লেখেন, খাতায় লিখে রাখেন, তাইলেই ভালো হবে। তো ফার্স্টে আজকে মেনলি আমরা রিনিউয়াল না যে হচ্ছে কি কি পড়ছি আমরা ওইগুলো একটু রিভিউ করবো আর কি। আর হচ্ছে কি কি আপনারা পড়া উচিত সেগুলো একটু বলে দিব। তো সবাই একটু কষ্ট করে হাতে কলমে লিখে ফেলেন নাকি? যদি রেকর্ডিংটা তাহলে আপনার একটু সময় কম লাগতো আর কি, আমরা লিখতে গেলে একটু সময় বেশি লাগতো। আচ্ছা আচ্ছা, শুধু আমার লাভ হবে না, তোমাদের লাভ হবে না। জি, আবার ওই যে 9টার দিকে আমাদের এখানে নামাজ আছে তো, এই জন্য। মানে লাভ হবে শুধু আমার নাকি? তোমার লাভ হবে না কিছু? আর যে আমাদের লাভ তো অবশ্যই হবে, যে আপনি সাজেশন দিচ্ছেন। সবসময় তোমার এই সোলার রেডিয়েশনের একটা শীট করছিলাম, এটা স্লাইড আমি দেখাইছিলাম। তো এই শীটের মোটামুটি আমরা টার্ম টেস্টও দিচ্ছেন আপনারা তো। এখানে মোটামুটি আপনারা জানেন কি কি পড়তে হবে। তো তাও আমি একটু বলে দিই এখানে। এখানে জিনিসটা একটু বেশি মুখস্থ টাইপের জিনিস তো। অনেকে দেখছি আপনার টার্ম টেস্ট অনেকে ভুল করছেন, একটা প্রশ্ন আরেকটা দিচ্ছেন। তো এখন এগুলো মেনলি সাম আপ করতে যাচ্ছে তো এখানে। এই জন্য আপনাদেরকে মেনলি ফোকাস করতে হবে। সোলার রেডিয়েশনটাকে বুঝতে গেলে আমার দুইটা জিনিসই লাগবে। সোলারের দুইটা বিহেভিয়ার আছে, দুইটা বিহেভিয়ার এখানে ডিসকাস করা আছে। ফার্স্টে হিট ট্রান্সফার, সম্পূর্ণ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ সারফেস। তো এই জিনিসগুলো এখানে উল্লেখ করা, যদি এটা গল্পের মতো মাথায় রাখেন তাহলে জিনিসটা ইজিলি বলা যাবে। যেমন এই জিনিসটা আপনারা সবাই ফুললি আনসার করতে পারেন না টার্ম টেস্টে। এটা একটা আপনাদের মেইন ফল্ট ছিল। এখানে 7 মার্কের 15 প্রশ্ন ছিল এটা। তো এটা একটু দেখছেন, যদি পরীক্ষায় আসে তো সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে আমরা বিহেভিয়ার দেখছিলাম ম্যাক্সিমাম, মানে হচ্ছে একটা সারফেসে কিভাবে সোলার রেডিয়েশন স্ট্রাইক করে। এই জিনিসটা একটু মাথায় রাখেন সবাই। আর এমিসিভিটি অফ এ সারফেস, কিরচফ ল, এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এরপর হচ্ছে বেসিক রেডিয়েশনের সারফেসের বেসিক প্রিন্সিপাল। তো এখানে একটা প্রশ্ন ছিল যে হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর এই নির্ভর করে। তো আপনারা এই জিনিসগুলো অনেকে উল্টা পাল্টা কত কিছু লিখে দিচ্ছেন, অনেকে অনেক কিছু। তো যারা শর্ট করে আনসার দিছে তারা 3-এ 3 পেয়ে গেছে। আর যারা অনেক কিছু উল্টা পাল্টা আনসার দিচ্ছেন যেগুলো সাম আপ করার কোনো ঠিক ঠিকানা নাই, তারা হয় এখানে জাস্ট নর্মালি এই ফ্যাক্টর গুলো লিখলেই হই। তো টার্মটেস্টের যে কোয়েশন গুলো দিছি একটু ভালো করে ফলো করেন। আর হচ্ছে এরপর হচ্ছে বিম রেডিয়েশন, ডাইরেক্ট রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন কি, গ্লোবাল রেডিয়েশন কি, এগুলো একটু দেখেন। ইনসুলেশন কি, ইরেডিয়েন্স সম্বন্ধে আইডিয়া ভালো করে নিয়েন। এরপর হচ্ছে এই সোলার কনস্ট্যান্ট, এখানে কিছু ম্যাথ, দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ দেখেন। আর এরপরে লাস্টে এই এখানেও কিছু ম্যাথ আছে, এটাও দেখেন। আর আলবেডো কি, সোলার রেডিয়েশনের টিল্টেড সারফেসে কি রকম ইকুয়েশন দাঁড়ায়। তারপর হচ্ছে মান্থলি এভারেজ অফ ডেইলি সোর্স অফ ডেইলি টোটাল সোলার রেডিয়েশন অন হরিজন্টাল সারফেস, এটাও এটাও মোটামুটি আপনাদের লাগবে। ঠিক আছে? এই মোটামুটি এখানে এই শীটটা একটু ছোট, প্লাস হচ্ছে একটু মুখস্থ স্যার বিদ্যা আর কি। মান্থলি যে ক্যালকুলেশনের যে সূত্রটা, এটা কি স্যার মনে রাখতে হবে বা এটা যে কোনো ম্যাথ আসতে পারে? একটু আগে তো ছিল, এই যে এই বড় সূত্র, আহ এ এটা এ হ্যাঁ, এ এর ভ্যালু, বি এর ভ্যালু। হ্যাঁ, এটা এটা আপনার সূত্র মাথায় রাখেন তাইলে হবে। মানে এটা যে স্যার ম্যাথ কি আসবে তো, মানে অনেক বড় সূত্র। বড় সূত্র কিন্তু মুখস্থ রাখা যাবে, বা ক্যালকুলেটার ইচ্ছা সেভ করে নিয়ে আসতে পারেন, সূত্রটা ক্যালকুলেটার রাখতে পারেন, সমস্যা নেই, লিখে রাখি। এরপর হচ্ছে এই শীট শেষ। এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে সোলার রেডিয়েশন, বা এটা তো মনে হচ্ছে সেই 2.1 এরই স্লাইড দেখাইছিলাম, তো এটা দরকার নেই। এরপর হচ্ছে 3.1 সোলার কালেক্টর। তো সোলার কালেক্টরের ফার্স্টে আমরা দেখছিলাম হচ্ছে নন কনসেন্ট্রেটিং এবং কনসেন্ট্রেটিং ফোকাসিং কালেক্টরস গুলা, নন কনসেন্ট্রেটিং কালেক্টরের কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপর হচ্ছে মেটাল প্লেট কালেক্টরের কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশনটা একটু দেখেন ভালো করে, এখানে ভালো করে পড়াইছিলাম আপনাদেরকে। এরপর হচ্ছে
হিট ট্রান্সপোর্ট সিস্টেম। তো হিট ট্রান্সপোর্ট সিস্টেমটা কিরকম কাজ করে এখানে, এবং এখানে মিডিয়ামটা কি হিসেবে, কোনটা মিডিয়াম হিসেবে থাকে। আর এরপর হচ্ছে সারফেস, নাম্বার অফ কভার, স্পেসিং, সম্পূর্ণ সবকিছু ডিসকাস করা আছিল। তো একটু দেখেন। এরপর হচ্ছে কনসেন্ট্রেটিং কালেক্টর সেম এরকম আপনাদেরকে দেখানো হয়েছে। আর কনসেন্ট্রেটিং কালেক্টরের কিছু লাস্টে আমরা ডিভাইডেশন দেখছি, পয়েন্ট অফ ফোকাসিং কালেক্টর, প্যারাবোলয়েড টাইপ, কম্পাউন্ড টাইপ, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ একটু দেখেন ভালো করে। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ কনসেন্ট্রেটিং কালেক্টর বা ফ্ল্যাট রেট, এটাও দেখেন। এই এরপরে সাথে আছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কেমনে ক্যালকুলেশন করে, এগুলো ম্যাথ আছে আপনাদের। এরপরে সিঙ্গেল ক্রিস্টাল মনোমাইক ক্রিস্টাল সিলিকন সেলকে কিভাবে আমরা নর্মালি একটা সেলে রূপান্তর করি, একটা কনস্ট্রাকশন মানে হচ্ছে ওয়েটা ডিসকাস করছিলাম ক্লাসে। এটাকে কিন্তু ফার্স্টে আমরা এই ছোট ছোট আকারে পিস করি, দেন হচ্ছে এটাকে রেক্টেঙ্গুলার সাইজে নেই। এগুলো একটু দেখেন কেমনে এই কনস্ট্রাকশনটা করা হয়। তারপর হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালাইন মনো ক্রিস্টালাইন সিলিকন সেল। তো এখানের মধ্যে মেরিটস ডিমেরিটস এটাই করলে হবে, আর কিছু লাগবে না। আর মাল্টিপলও সেম এরকম কিছু কনস্ট্রাকশন আছে, এটা এত ইম্পর্টেন্ট না, না দেখলেও হবে না। আর এখানের মধ্যে একটা জিনিস দেখছেন, সেটা হচ্ছে এখানে ম্যাথ আছে দুইটা। এই দুইটা ম্যাথ এই দেখছেন ভালো করে। আর এনার্জি রিকোয়ারমেন্ট এটা লাগবে না, লাস্টে এইখান এইখান থেকে লাগবে। বেসিক অপারেশন অফ এ এই ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সোলার সেল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু ভালো করে দেখেন। আর তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ সোলার সেল, মানে হচ্ছে সোলার সেলের কনস্ট্রাকশনটা কিরকম। আম- এটা আমরা বুঝেছিলাম এনপিএন দিয়ে ট্রানজিস্টর, মানে হচ্ছে কিভাবে পি স্যার, টাইপ এন টাইপ দিয়ে করা হয়েছিল, এটা দেখুন। হ্যাঁ, কয়েক কয়েক পেজ আগে স্যার বেসিক কি বললেন এটা স্যার আরেকবার যদি বেসিক এটা বেসিক অপারেশন অফ ওয়ার্কিং প্রিন্সিপাল এটা। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখেন, এটা বলছেন বেসিক অপারেশন অফ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সোলার সেল। এরপরে বলছি কনস্ট্রাকশন অফ সোলার সেল, এটাও ভালো করে দেখবেন। এটার জন্য আরেকটা শিটও আমি দিয়ে দিছিলাম, আচ্ছা দেখাবো দাঁড়ান তখন। কনস্ট্রাকশন অফ সোলার সেল, এরপর হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো হচ্ছে সোলার সেলের জন্য দরকার, সেগুলো একটু ডিসকাস করছি এখানে। এটা একটু দেখেন। আর এটার সাথে আপনাদের এই একটা sheet আছে, টিভি শিট একটা আছে, 3.3 একটা শিট আছে। ওইখানের মধ্যে অনেক ইনফরমেশন পাবেন। এটা হচ্ছে 46 পেজের একটা শিট। তো এটার মধ্যে এই মোটামুটি অনেক ইনফরমেশন পাবেন, যেটা আপনার মনে করেন একটু ডিসকাস দিয়ে পড়তে যাচ্ছেন, সেটা আপনি এই শিটের মধ্যে খুঁজে বের করেন। সেটা এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল বলেন বা কনস্ট্রাকশন বলেন সোলার সেলের, এটা এখানে খুঁজলে পাবেন। এই শিটে একটু দেখতে পাবেন। আর আমি যতটুকু দরকার সেগুলো আমি সেই স্লাইডে সাম আপ করে দিচ্ছি। সোলার কালেক্টর এতটুকু, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা হচ্ছে 3.2 তে যাচ্ছি। 3.2 তে হচ্ছে সোলার সেল ক্যারেক্টারিস্টিক্স, মস্ক এবং ক্লাসিফিকেশন অফ পিভি সিস্টেম। তো ক্লাসিফিকেশন পিভি সিস্টেম আর পিএন জাংশন ডায়োড, এটা নিয়ে আমরা তো জানি। এরপর হচ্ছে তার সকল ইকুয়েশন, ডায়োডের ইকুয়েশন যেটা। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক দিয়ে, এটা একটা ছোট ম্যাথ দেখতে পারেন। এরপর হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটের তো অনেকগুলো এখানে কথাবার্তা আসছিল, একটু আপনারা সবাই ইকুয়েশন দিয়ে সার্কিটের কথাবার্তা গুলো একটু দেখেন। আর এরপরে হচ্ছে এখানে ম্যাথ আছে, ম্যাথটা দেখেন। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, এটা কেন দরকার, ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা দিয়ে দেখেন ভালো করে। তারপরে হচ্ছে সেল এফিসিয়েন্সি, ফিল ফ্যাক্টর, এগুলো ফ্যাক্টরটা কি এবং কিভাবে প্রকাশ করে, ম্যাথে কেমনে কাজে লাগে, এটা অবশ্যই দেখবেন, কারণ ম্যাথে আছে এগুলোতে। ইফেক্ট অফ ইরানডিয়াস এবং টেম্পারেচার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ইফেক্টটা আপনারা একটু বলবেন, প্লাস হচ্ছে কার রাখছে দেখাবেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় ইফেক্ট অফ ইরানডিয়াস এবং টেম্পারেচার কিরকম হওয়া উচিত, সেটা সম্বন্ধে একটু ভালো করে বলার চেষ্টা করবেন। আর হচ্ছে এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। প্রিন্সিপাল হচ্ছে এখন এটা হলো আপনাদের মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার এর কারণে কি হয়, এটা একটা আপনারা ডিসকাস করেন ছবি আঁকা। আচ্ছা, এরপরে উম, এখানে আসেন পিভি মডিউলস এবং এরেজ। পিভি মডিউলস এরেজ এর মধ্যে আমি দেখাইছিলাম যে পিভি মডিউল গুলো কিরকম কানেক্ট থাকে ছোট ছোট একটা জিনিসে। ছোট একটা, যদি আমি কি বলে মডিউল নেই, তো এখানে কত পাওয়ার আমি পাচ্ছি। দেন ছোট মডিউলকে আমি 36টা সেল দিয়ে যদি একটা প্যানেল বানাই, তখন এটা কতটুকু ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন করতেছে, তো এগুলো আমি দেখাইছিলাম।
এবং এর কারণে কি পরিমাণ আমার ভোল্টেজ আপ হয়, এগুলো একটু দেখিয়ে নেয়। এরপরে এরেজ, আমি 3টা এরেজ কানেক্ট করলে কিরকম, সিরিজে কানেক্ট করলে কিরকম, প্যারালালি কানেক্ট করলে কিরকম, ঠিক আছে। তারপরে এরেজ গুলার এখানে কনস্ট্রাকশন একটা ছবি আসছিল। তারপর হচ্ছে মাউন্টিং, কি কি ধরনের মাউন্টিং করা যায় একটা এরেকে, এটাও দেখে রাখেন। যদি নাম জিজ্ঞেস করতে হয় এরা কিভাবে মাউন্টিং করা যেতে পারে একটা পিবি মডিউলকে, 4 ধরনের নাম বললেন, ঠিক আছে। মাউন্টিং স্ট্রাকচার, কিরকম মাউন্টিং স্ট্রাকচার থাকে, কেবল প্রোটেকশন সিস্টেম, মানে হচ্ছে সম্পূর্ণ কনস্ট্রাকশনকে ইলাবোরেটলি আমরা দেখছিলাম। এর মধ্যে সবগুলোই আপনারা একটু পরে নিবেন, কারণ এখানে কোনখান থেকে প্রশ্ন আসবে ঠিক নেই। এখানে সবগুলোই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে টাইপস অফ ইনভার্টার এবং ক্লাসিফিকেশন। ইনভার্টার, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন ইনভার্টার এখানে আছে। 4টা ইনভার্টারই ডিসকাশন ভালো করে পড়বে, 4টা ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যাটারিজ, ব্যাটারিজ কি কারণে আমরা ইউজ করি, ঠিক আছে। ফাংশন অফ ব্যাটারি, পিভি সিস্টেমে কোন জায়গায় লাগে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে কিভাবে আমরা এই কি কি ফ্যাক্টর আমরা মাথায় রাখবো যখন আমি একটা পিভি সিস্টেমে ব্যাটারি আমি ইউজ করবো, কারণ ব্যাটারি তো অবশ্যই এটা কস্টলি জিনিস। তো ব্যাটারিটা আমি কেন ইউজ করব এবং কোন কোন ফ্যাক্টর হিসাব করে আমি ইউজ করব, সেটা একটু অবশ্যই একটা ব্যাপার। তো আপনারা এগুলো একটু চেক চেক করি। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ পিভি কন্ট্রোলার্স। ক্লাসিফিকেশন কন্ট্রোলার্স আমরা 2 ভাগে ভাগ করতে পারি বা 3 ভাগে ভাগ করতে পারি: স্ট্যান্ডার্ড সিস্টেম, গ্রিড কানেক্ট সিস্টেম মেইনলি। এরপর হচ্ছে আবার এগুলো সাইজ দিয়ে ভাগ করা যায়: সেন্ট্রাল পিপি পাওয়ার সিস্টেম, ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেম। তো এই দুইটাই আপনাকে যে খেয়াল রাখেন, যদি ক্লাসিফিকেশন এইটা বলে তো এইটা বলবেন, যদি বেসন সাইজ অর লোকেশন বলে তাহলে এই দুইটা বলবেন। আর যদি বলে আপনার হচ্ছে আদার ক্রাইটেরিয়া কনভেনশন লাইক স্টোরেজ হ্যান ত্যান এগুলো দিয়ে ভাগ করতে বলে, তখন স্ট্যান্ড ইন্টারেক্টিভ পিভি সিস্টেম। তো আপনার মাথায় রেখেন কোনটা আপনাকে বলতেছে, ওই হিসাবে ব্যাখ্যা করতে পারবেন, ওটা উল্টা ব্যাখ্যা করলে আর মার্ক পাবেন, ঠিক আছে। আর এটা ভালো করে পড়বেন, স্ট্যান্ডার্ড সিস্টেম, এরপরে ব্যাটারি ব্যাকআপ, কানেকশন সহ ছবি একদম পড়ালেখা করবেন এটা। এরপর হচ্ছে গ্রিড ইন্টারেক্টিভ পিভি সিস্টেম, এটারও ছবি সহ পড়বেন। টিপিক্যাল গ্রিড ইন্টারেক্টিভ পিভি সিস্টেম হচ্ছে এইটা। আর আসছে মনে হয় একটা ছবি আছে, সেটা হচ্ছে তিনটা একসাথে পড়া, টিভি ওয়াইন্ড ডিজিআই সিস্টেম। এই সেটা একটু ভালো করে পড়বেন, 3.3, বুঝছেন। একটু সময় দিয়ে পড়েন, 62 পেজ আছে এটাতে, একটু সময় দিয়ে ভালো করে পড়বেন। এরপর হচ্ছে থ্রি পয়েন্ট এই সরি এটা 3.2, সরি 3.2টা ভালো করে পড়বেন। আর 3.3টা হচ্ছে এই 46 এর স্লাইড, এটাকে এই 3.1 এবং 3.2 মিক্স করে মনে করেন একটা শীট আছে, ওই শীটটা হচ্ছে এটা। এই শীট আমি প্রেফার করবো না না পড়তে, কারণ আমি বলবো ওই ওই শীটে যেটা দরকার ওইটা আপনি এখানে এসে খুঁজে পড়েন, তাহলে আপনার জন্য ভালো হবে। কথা কি বুঝতে পারছি? 3.1, 3.2 স্লাইডে পড়বেন, ধরেন পড়ার পর আমি কিছু জিনিস আমি দেখতে যাচ্ছি এক্সট্রা, তখন আপনি গুগল করেন বা ওই শীটটা খুঁজে নিয়ে বের করে আপনি 3.3-তে খুঁজে নিন। আমার কনসেপ্ট কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, 3.3 শেষ। এখন আসেন আমরা রিনিউয়েবল এনার্জির ওয়াইন্ড টারবাইন পড়েছিলাম। তো ওয়াইন্ড টারবাইনের মধ্যে হচ্ছে ফার্স্টে কিছু বেসিক বলছিলাম, ওয়াইন্ড কি, উম, কেন ওয়াইন্ড ফ্লো হয়, ওয়াইন্ড কোন দিক থেকে বেশি আসে, কোন দিকে কম আসে, এবং কোন জায়গায় লাগালে ভালো বাতাস পাওয়া যাবে, এগুলো নিয়ে একটু ডিসকাস করছিলাম। ফার্স্টের ওয়াইন্ড টারবাইন দেখাইছিলাম। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়াইন ফার্ম দেখাইছি, অন শোর, অফ শোর, বেনিফিট অ্যাডভান্টেজ, এগুলো একটু দেখে নিয়েন। এরপর এরপর হচ্ছে ড্রব্যাক আছে অবশ্যই অফশোর, অফশোরের, এগুলো একটু ডিসকাস করিলেন। এরপর হচ্ছে ওয়াইন টারবাইন, ওয়াইন টারবাইনকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। তো এটা একটু ভালো করে প্রয়োজন, এখানে অনেকগুলা ভাগ আছে। ফার্স্টে ভার্টিক্যাল এক্সিস VAWT বলে, আর হরিজন্টাল এক্সিস ওয়াইন টারবাইনকে বলে আউট। তো এটার মধ্যে আবার অনেকগুলো ডিভাইড ভাগ করা আছে। এটার মধ্যে এইটা একটা সেভেনিয়াস রোটর, যেমন ডেরিয়াস রোটর, আর এটার মধ্যে আছে 3টা। তো সবগুলো টাইপ সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে রাখছেন, তাইলে আপনার ছবি টবি যদি আসছে বাই চান্সও, যাতে আপনারা ভয় পেয়ে যান না। এটা হচ্ছে যে আপনার এই হাউটের দুটা একসাথে করে দেখানো, যে এটা হরিজন্টাল এক্সিস, একটা ভার্টিক্যাল এক্সিস, আর মেইন কম্পারিজন যেগুলি বলা হয় দুইটার মধ্যে। তো ভার্টিক্যাল এক্সিস এর মধ্যে এই কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স কি, তারপরে ভার্টিক্যাল এক্সিস এর আরো ভাগ আছে: সেভেনিয়াস রোটর, ডেরিয়াস রোটর, ঠিক আছে। এরপরে অ্যাডভান্টেজ, এই আপনার অ্যাডভান্টেজ, হাউটের ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আবার অ্যাডভান্টেজ, হাউটের আবার অ্যাডভান্টেজ, ঠিক আছে। আর আবার এই হাউটের ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। সবকিছু মিলে দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবেন, কোনটা আসবে ঠিক নাই, এবং দুইটাই আসতে পারে।
এরপর হচ্ছে টাইপস অফ ওয়াইন টারবাইন, একটা ডাচ ওয়াইন মিলস আছে এক ধরনের এটা। এরপর হচ্ছে মাল্টিপ্লেট, যেটা আমরা বর্তমানে ইউজ করা হয়। তো এগুলো বেশি কিছু পড়াইছিলাম, এগুলো একটু দেখে নিন। আর হচ্ছে বেসিক ডেফিনেশন, এগুলো ডেফিনেশন গুলো পড়ে নিন, খুব ইম্পর্টেন্ট এগুলা। এরপর হচ্ছে ক্রস সেকশন অফ এরোফয়েল, এটা যদি আপনি ছবি আঁকিয়ে যদি জিনিসটা মাথায় রাখেন তাহলে আপনার জন্য ইজি হবে, তখন বুঝতে পারবেন তখন কোনটা কি। এরপরে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট দিয়ে আছে, পিচ অ্যাঙ্গেল, ব্লেড লেন্থ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ঠিক আছে, এগুলো একটু দেখে নিন। আর এরপর হচ্ছে বেসিক ডেফিনেশন অফ ব্লেড, এরোফেল, লিড ফোর্স, জ্যাক ফোর্স, স্ট্রেল ফোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখেন সবাই। এখন এই অপারেশন অফ এই হাই স্পিড প্রপেলার টাইপ ওয়াইন মেশিনের মধ্যে হচ্ছে এটা। আর এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশন অফ ওয়াইন মেশিন। এই ওয়াইন মেশিনের অপারেশনটা কিরকম হয় এটা অবশ্যই দেখবেন। আপ ওয়াইন টারবাইন দেখবেন, এরপর হচ্ছে ডাউন ওয়াইন টারবাইন, দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ। এটাই মোটামুটি এই শীটের জন্য দরকার, বেশি পড়ার দরকার নাই। এরপর হচ্ছে 4.2, এখানে এখানে অনেক পড়া। তো এখানের মধ্যে পাওয়ার কন্টেন্ট ইন ওয়াইন। তো এখানে মোটামুটি আপনাদের সবই দেখানো হয়েছে। তো আমি আপনাদেরকে এই বেশি আপনাদেরকে এখানে বলবো কি পড়ার জন্য আমার সহজ দিন বুঝলে দিই। দাঁড়ান এক second, দাঁড়ান, সময় দিন। আচ্ছা, আমি এখানে শর্টকাটে বলতেছি। তো ফার্স্টে এখানে পড়বেন হচ্ছে এক থেকে 10 পেজের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে শর্ট শর্ট কোয়েকশনের জন্য হবে। 1 থেকে 10, ঠিক আছে, এগুলো শর্ট কোয়েকশনের জন্য পড়তে পারেন। আর এরপরে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম গিয়ার বক্স, এটা একটু ভালো করে পড়েন। এরপর হচ্ছে ওয়াইন টারবাইন কন্ট্রোল সিস্টেম, এরপরে আছে পাওয়ার সিরিজ ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা একটু দেখবেন, ভালো করে দেখবেন। আর এরপরে হচ্ছে ওয়াইন টারবাইন কন্ট্রোল সিস্টেম। কারণ এখানে আপনাদের এই দুই ধরনের কন্ট্রোল আছে, পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল, ঠিক আছে, স্টল কন্ট্রোল। তো এই দুইটা কেন দরকার, কি কি কিভাবে করা হয়, এটা সম্পূর্ণ ভালো করে পড়বেন, ফুললি বিস্তারিত ছবি টবি একটা। তারপর হচ্ছে স্টল কন্ট্রোলের দুইটা ভাগ আছে, অ্যাক্টিভ স্টল কন্ট্রোল, এরপর হচ্ছে ইয়াও কন্ট্রোল। এই ইয়াও কন্ট্রোলের মধ্যে আবার কন্ট্রোল স্ট্র্যাটেজি কেন দরকার এটার একটা ইম্পর্টেন্স দেওয়া আছে। এরপর হচ্ছে একটা রেঞ্জ আছে, অবশ্যই 5টা রেঞ্জে কাজ করে, একটা ফিগার আছে 10 নম্বর, এটা ফিগার, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। আর এখানে ম্যাথ আছে, ম্যাথ গুলা দেখছেন অবশ্যই, যেগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ এখানে দেখছেন। আর হচ্ছে এখন 4.3, 4.3 হচ্ছে 45%, 45 পেজের একটা শীট। এটা আপনারা একটু পড়েন নাই বা দেখেনও নাই, তো এটাতে এখন নেক্সট দিন আপনারা নেক্সট এক্সামের আগ পর্যন্ত এটাতে একটু সময় দেন। এখন যদি আপনারা চান আপনারা এই দুটো এই 45 পেজের শীটে পরীক্ষা দিতে পারেন, কারণ এখানে আপনার অনেক পড়া বাকি। তো এগুলো আমি পড়াইনি, কারণ হচ্ছে এগুলো আপনারা আগে থেকে একটু পড়ছেন, দিয়েই গেছেন, এগুলো মোটামুটি আপনারা পারবেন, এই জন্য এগুলো দেখাইনি, বুঝছেন। এটা হচ্ছে রোটো মোটর, এগুলো নিয়ে আছে, সেলফ এক্সাইটেড মোটর কেমনে কানেক্ট করে, এরপরে ওয়াইন ওয়াইন মেশিনকে কেমনে আমরা গ্রিডের সাথে কানেক্ট করব, এগুলো নিয়ে কাজ দিয়ে আছে। কারণ এখানের মধ্যে আমি একবারে শর্ট সাজেশন দিয়ে দিই, এখানের মধ্যে আমি আপনার দেখায় লাভ নেই। তো হচ্ছে একবার শর্ট সাজেশন হচ্ছে আপনার এখানে এই 2টা চ্যাপ্টার আছে এখানে। তো একটা একটা চ্যাপ্টার শেষে ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে এখানে দাও, এখানে এই ইম্পর্টেন্ট কোয়েশ্চন গুলো নোট করে পাবেন। 5টা কোয়েশ্চন আছে, দেন এই 5টা কোয়েশ্চেন এখানে থেকে 5টা কোয়েশ্চন পাবেন। সেম ইউনিট 5 যারা ইন্টিগ্রেশন অফ ওয়াইন টারবাইন সিস্টেমের যেরকম আছে, সেম এটার নিচেও এরকম এই কোয়েশ্চেন আছে 8টা। 5 আর 8, 13টা কোয়েশ্চেন আপনারা এখান থেকে নোট করে পড়বেন। এটাই হলো মোটামুটি আপনাদের এই রিনিউয়েবল এনার্জির শর্ট সাজেশন, যদি বলা যায় শর্ট সাজেশন। এখন আপনাদের পড়া আছে অনেক, এখন নেক্সট চান্সে আপনারা কোনটাতে দিবেন এটা আপনারা ডিসাইড করেন, বাট আমি প্রেফার করবো লাস্টের সিটে দেন, তাহলে ভালো হবে। বুঝতে পারছেন। আর আপনাদের একটা পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্লাস নিব, সেটা হচ্ছে 3 ফেজ এই ইনভার্টারের, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দিব। আর নেক্সট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট না প্রজেক্ট দিব আপনাদের ল্যাবের জন্য। তো এটা
হচ্ছে প্রজেক্টটা হচ্ছে ইকবাল স্যার আশরাফুল স্যার দুইজনই বলছেন দেওয়ার জন্য। তো এটা মোটামুটি আপনাদের সাথে ওই দিন ডিসকাস করবো। আর প্রজেক্টটা অবশ্যই ল্যাব ভাইবার আগে দিতে হবে। তো মোটামুটি মনে করেন এক্সামের পরে একটা সময় থাকবে, ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। কালকেই শেষ করে দিব আপনাদের পারফেকশনিস্ট ক্লাস। মোটামুটি আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। কালকে নিব না, কালকে না, এই শনিবারে নিব, শনিবারে। শনিবারে এই সন্ধ্যার সময় এরকমই নিব, 7টা 8টার দিকে ক্লাস নিব। মানে আপাতত এখন আপনারা বলেন, এই রিনিউয়েবল এনার্জি সাজেশনের কিছু আর কি কোনো প্রশ্ন আছে কিনা? সাজেশন তো স্যার সবকিছু হয়ে গেল স্যার। সাজেশনের মধ্যে সবকিছুই আছে। এখন আপনাদের কাছে এখন একটু শর্ট করে আপনারা বুঝে নিন, ঠিক আছে? আগের বছরের কোয়েশ্চেনে কমন পড়বে। কম করার সম্ভাবনা খুব কম, কারণ আমি প্রশ্ন দেখি নাই এখন। আর আমি কালকে থেকে আপনাদের প্রশ্ন করতেছি renewable এর। তো এখন পর্যন্ত আর দেখিনি, তো চান্সেস কম। আর কোনো প্রশ্ন? স্যার ফাইনাল ফাইনাল কবে থেকে শুরু হতে পারে স্যার? আমার কাছে কোনো যথার্থ আনসার নাই এখন পর্যন্ত, কবে থেকে হইতে পারে। বাট যদিও হয় আর কি, আপনাদের এক্সাম তাড়াতাড়ি হয়, সেমিস্টার অ্যাডমিশন এরপরে আশা করি ঠিক হওয়ার কথা, শিওর না। সময় কম আপনাদের কাছে, কিন্তু আপনারা পড়ালেখা করেন বেশি করে, আপনাদের সময় হবে। আচ্ছা, আর কোনো কথা? ঠিক আছে তাহলে আজকে ক্লাস এতটুকুই। আর নেক্সট টাইম আপনাদের হচ্ছে শনিবারে নিবেন সব।